হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একজন সাকসেসফুল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতেই আমি দুই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি প্রথমবারের মতো ইউটিউবে ভিডিও আপলোড করতেছি। সো আমার ভিডিওর কোয়ালিটি বলেন, আমার প্রেজেন্টেশনে যদি কোনো ঘাটতি থাকে, ইনকনসিস্টেন্সি থাকে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনি বিগিনার ডেভেলপার হন অথবা অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করছেন, ইন্টারমিডিয়েট ডেভেলপার পর্যায়ে চলে আসছেন, আমি আশা করি আপনারা যদি আমার প্রেজেন্টেশনের দিকে ফোকাস না করে আমার কন্টেন্টের কোয়ালিটির দিকে ফোকাস করেন আর রোড ম্যাপটা কী হবে সেই বিষয়ে যদি আপনারা যদি অধিকতর নজর দেন, আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে যাই, গিয়ে আজকের রোডম্যাপ সম্পর্কে অর্থাৎ ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার রোডম্যাপ সম্পর্কে আলোচনা করি। আমরা প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, অর্থাৎ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয় অংশে কাজ করার স্কিলটাকে বোঝায়। একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আপনি ভিজুয়ালি অ্যাট্রাকটিভ ইউজার ইন্টারফেস তৈরি করা থেকে শুরু করে সার্ভার এবং ডাটাবেস যখন আপনি ম্যানেজ করতে পারবেন, তখন আপনি নিজে বলতে পারবেন একজন ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, তার মানে যখন আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে সাইমultaneously অর্থাৎ একই সাথে আপনার বোথ ক্যাটাগরিতে আপনার স্কিল সমানভাবে থাকবে অথবা কম এবং একটু কম বেশি, অর্থাৎ দুই ক্ষেত্রেই আপনি পারদর্শী, দেন আপনি বলতে পারবেন আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। যাই হোক, আমরা একটা ইমেজের মধ্য দিয়ে এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটাকে আমরা শো করতে পারি। আমি এই ইমেজটা গুগল থেকে নিয়েছি, সো এটা আমার কোনো ক্রেডিট না। আমরা যখন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলি, তার মানে হচ্ছে কি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডকে আমরা ক্লায়েন্ট সাইডও বলতে পারি, আর ব্যাক এন্ডকে আমরা সার্ভার সাইডও বলতে পারি। ফ্রন্ট এন্ড হচ্ছে কি আপনি যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইলের যে আপনি স্ক্রিনের মধ্যে যা দেখেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে যা দেখতেছেন সেগুলো হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে এটাকে, বা সার্ভার সাইড যেটাকে বলা যায়, এটা হচ্ছে আপনার সার্ভারে করতেছে যা কিছু, ধরুন সার্ভার ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের ডাটাবেস ক্রিয়েট করা, ডাটা ওয়েবসাইট থেকে নিয়ে আসা, অথবা ডাটাবেসে ডাটা স্টোর করা, এই যে প্রত্যেকটা জিনিস এটা আপনি দেখতেছেন না, এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন হচ্ছে। এই বিষয়টাকে বলতেছে সার্ভার সাইড, এবং এই যাবতীয় কাজ সম্পন্ন করার প্রক্রিয়াটা হয় ব্যাক এন্ডে হয়, এজন্য বলা হয় এটা ব্যাক এন্ড। তার মানে ব্যাক এন্ডে সার্ভার এবং ডাটাবেস দুইটা জিনিস ইনক্লুডেড। আমরা একটু পরে আলোচনা করব যে ফ্রন্ট এন্ডে কি কি টেকনোলজিস ব্যবহার হয় বা ব্যাক এন্ডে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলোচনা হয়, আমরা একটার পর একটা দেখবো। সো প্রথমেই আমরা আলোচনা করি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। সো আমি যদি প্রশ্ন করি, বা আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড সাইড, ফ্রন্ট এন্ড আমরা একটু আগেও বলছি, অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করবেন, ভিজিট করার পরে বা একটা ওয়েব পেজে ভিজিট করলে যে স্ক্রিনের মধ্যে যাই দেখতেছেন, যেসব এলিমেন্ট দেখেন, টেক্সট দেখেন, ইমেজ দেখেন, ভিডিও দেখেন, কোনো টেবল দেখেন, একটা মেনু বার দেখেন, সবই হচ্ছে কিন্তু আপনার এই ফ্রন্ট এন্ড সাইড, বা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতেছেন, এই প্রত্যেকটা জিনিসগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড। অর্থাৎ যা ফ্রন্ট এন্ডে যাই করতেছে সবগুলো হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডে যেসব টেকনোলজিস গুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ ফ্রন্ট এন্ড সাইট তৈরি করার জন্য বা ডিজাইন করার জন্য বা ডেভেলপ করার জন্য, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএলটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর পার্ট, অর্থাৎ মেইন যে টেকনোলজি যেটা দিয়ে মূলত একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয়, সেটা হচ্ছে এইচটিএমএল। এবং এইচটিএমএল হচ্ছে কি, এর পুনরুক্ত হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এইচটিএমএল দিয়ে আপনি একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করবেন, অর্থাৎ যে এই এইচটিএমএলটা আপনি ব্যবহার করবেন ওয়েবসাইটের অথবা যে কোনো ওয়েব পেজ বা বিভিন্ন ওয়েব পেজের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে মূলত এইচটিএমএল ইউজ হয়। এবং এইচটিএমএল কিন্তু আপনার এর অনেক এলিমেন্টস আছে। এলিমেন্টস বলতে আমি বুঝি, ধরুন আপনি একটা পেজে ঢুকলে আপনি প্যারাগ্রাফ দেখতেছেন, টেক্সট দেখতেছেন, আপনি ইমেজ দেখতেছেন, হেডিংস দেখতেছেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এইচটিএমএল দ্বারাই কিন্তু আপনার ওয়েবসাইটে ডিসপ্লে করা হয়। তার মানে আমরা এসেনশিয়ালি এটা বলতে পারি, এইচটিএমএল যেকোনো একটা ওয়েবের লেআউট বা কন্টেন্টের ফাউন্ডেশন তৈরি করে। অর্থাৎ আপনি পেজের মধ্যে যাই দেখেন সবই হচ্ছে আপনার এইচটিএমএল। নেক্সট হচ্ছে আপনার সিএসএস। সিএসএস এর পুনরূপটা হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শিটস। সিএসএস এর কাজটা হচ্ছে কি, এটা মূলত ডিজাইনিং এর কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনার পেজটাকে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ বা প্রফেশনালি সুন্দর করার জন্য, বা আরো আমি কি বলবো, লুক
অ্যান্ড ফিল দুইটা জিনিসটাকে আপনি কম্বাইনলি যদি আপনি প্রফেশনালি সুন্দর করতে চান সেই ক্ষেত্রে সিএসএসটা ইম্পর্টেন্ট। সিএসএসটার পনেরো হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, যেটা একটু আগেও বলছি। এটা হচ্ছে আপনার এইচটিএমএল যে ডকুমেন্ট আপনি তৈরি করলেন বা এইচটিএমএল দিয়ে যে আপনার পেজটা তৈরি করলেন, এই পেজটাকে আপনি অর্থাৎ ডিসপ্লেটা কিভাবে সুন্দর করবেন, কিভাবে ভিজুয়ালি আপনার অ্যাপিলিং করবেন, এই কাজটা করে আপনার সিএসএস। ধরেন আপনি ফন্টসের কালার কি হতে পারে, ব্যাকগ্রাউন্ডটা কিরকম হতে পারে, কোন কলামটা কোন জায়গায় হবে, ইমেজটা কোন পাশে হবে, বা হেডারটা কোন জায়গায় হবে, ফুটারটা কোন জায়গায় হবে, এই যে প্রত্যেকটা জিনিসগুলো আপনি অ্যালাইনমেন্ট করবেন বা বিভিন্ন জায়গায় কোন এলিমেন্ট হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার সিএসএস দ্বারাই হয়। ধরেন আপনার ফন্টের সাইড সরি আমরা যে ফন্ট বলি না, ফন্টের সাইজটা কত হতে পারে, বা একটা প্যারাগ্রাফ আপনি কয়টা হবে, একটা নাকি দুইটা নাকি তিনটা, এই প্রত্যেকটা বিষয়গুলো আপনি সিএসএস দিয়ে করবেন। শুধু তাই নয়, ধরেন আমরা রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আপনার সিএসএসটাও ইউজড হয়। ধরেন আপনি সেম পেজটা, একটা পেজ আপনি ডেস্কটপে বা ল্যাপটপে একরকম দেখবেন, আবার সেম পেজটা আপনি যদি আপনি মোবাইল ভার্সনে অথবা আইপ্যাডে গিয়ে কিরকম দেখবেন। ধরেন এক একটা ইয়ে ডিভাইসের জন্য এক এক ধরনের ডিজাইন হচ্ছে আপনার বর্তমান সময়ে খুব পপুলার, আর এই কাজটা এনশিওর করে আপনার সিএসএস। তার মানে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রেও সিএসএসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলে রাখি, জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা ক্ষেত্রেই আমরা ব্যবহার করি। যাই হোক, আমরা যেহেতু এই মুহূর্তে ফ্রন্ট এন্ড নিয়ে আলোচনা করতেছি, আমি আগে ফ্রন্ট এন্ড পার্টটা শেষ করি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার পেজের ইন্টারঅ্যাক্টিভিটি অথবা আমরা ডাইনামিজম নিয়ে আসি। বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন আপনি এইচটিএমএল দিয়ে পেজ তৈরি করলেন, সিএসএস দিয়ে ডিজাইন করলেন, কিন্তু পেজটা স্ট্যাটিক, মানে স্থির, কোনো মুভমেন্ট নাই, কিছুই নাই। এখন ধরেন আপনি চাইলে কোনো পেজের কন্টেন্ট, কোনো একটা প্যারাগ্রাফ বলেন, কোনো একটা হেডিং বলেন, কিছু চেঞ্জ করতে পারতেছেন না। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি পেজের মধ্যে এই যে অ্যাক্টিভিটি জিনিসটা আছে, এই বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি কোনো একটা প্যারাগ্রাফকে আপনি হাইড করলেন, কোনো একটা প্যারাগ্রাফকে আপনি শো করলেন, কোনো একটা নতুন প্যারাগ্রাফকে আপনি অ্যাড করলেন। কিভাবে? ধরেন একটা বাটনে ক্লিক করলেন, অথবা 10 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে আমার একটা পেজ লোড হইলো, লোড হওয়ার 5 সেকেন্ড পরে আমার এই ইমেজটা শো করবে, এই ইমেজটা ডান পাশ থেকে বাম পাশে যাবে, ফর এক্সাম্পল, এই বিষয়গুলো আছে। ধরেন একটা বাটনে ক্লিক করলেন, বাটনে ক্লিক করার পরে স্ক্রিনে একটা অ্যালার্ট আসবে, অথবা বাটনে ক্লিক করার পরে একটা রেসপন্স আসবে, ধরেন বাটন ইজ ক্লিকড অথবা বাটন ইজ প্রেসড। এই যে অ্যাক্টিভিটিগুলা, অর্থাৎ বিহেভিয়ারটা নিশ্চিত করবে জাভাস্ক্রিপ্ট। এটা খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ এবং এটার উপরে অবশ্যই খুবই ভালো ধারণা থাকতে হবে, কারণ সেটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বোথ ক্ষেত্রেই ইউজ হয় এবং ওয়ান অফ দ্য পপুলার ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। এইটা হচ্ছে মূল কথা। নেক্সট হচ্ছে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ফ্রেমওয়ার্কস এর কথা বলবো। আমি পার্টিকুলারলি সিএসএস এর বিষয় বলতেছি না, আমি জাভাস্ক্রিপ্টের বিষয় বলবো। জাভাস্ক্রিপ্টের যেসব ফ্রেমওয়ার্কস গুলা সবচেয়ে বেশি পপুলার, ধরেন রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ ডট জেএস, তারপরে স্পেল্ট, তারপরে নেক্সট ডট জেএস, আরো অনেক আছে আপনার, কি বলবো, যে ফ্রেমওয়ার্কস গুলো আছে। এই ফ্রেমওয়ার্কস অথবা লাইব্রেরিজ গুলা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনার কোড গুলো, আপনি ধরেন যখন র কোডিং শিখলেন, ধরেন এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার কোড গুলা করলেন, আপনার কিন্তু হাজার হাজার লাইনস অফ কোড হতে পারে। তো আপনার এই কাজটাকে সহজ করার জন্য, অর্থাৎ যাতে কোডিং এর লাইন কম লাগে, সেই কাজটা অর্থাৎ কমানোর জন্য আপনার ফ্রেমওয়ার্কস এবং লাইব্রেরিজ খুবই ইম্পর্টেন্ট। এখন আমি সিম্পলি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি সম্পর্কে একটু আইডিয়া দিই, যদিও আমার আলোচনার মূল বিষয়বস্তু এটা না এই ভিডিওতে। ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি হচ্ছে আপনার, এটাকে বলা হয় কালেকশন অফ প্রি রিটেন কোড, অর্থাৎ কোডগুলো অলরেডি করা, বিভিন্ন কম্পোনেন্টস এর যে এলিমেন্টস গুলা, ক্লাস গুলা, ফাংশনস বলেন, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, আমি অবশ্যই পরের ভিডিওগুলোতে আলোচনা করব। অর্থাৎ কোড অলরেডি করা আছে, আপনি শুধু বিভিন্ন ক্লাস নিয়ে এসে, কোন একটা ফাংশন নিয়ে এসে, কোন একটা কি বলবো, কোন একটা কম্পোনেন্টস নিয়ে এসে আপনি বারবার ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার কোড বারবার লেখা লাগবে না। আপনার দেখা গেছে সিএসএস এ আপনার হয়তো 1000 2000 লাইনস অফ কোড লেখা রাখতে পারে, সেই টাইমটা এবং সময়টা এবং আপনার স্পেসটা সেভ করবে আপনার ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিজ। বিভিন্ন ধরনের লাইব্রেরিজ আছে, ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিয়াক্ট, এটাকে লাইব্রেরিও বলা যায়, আবার ফ্রেমওয়ার্কও বলা হয়। অ্যাঙ্গুলার হচ্ছে আপনার একটা ফ্রেমওয়ার্ক, তারপরে ভিউ ডট জেএস, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের।
আর সিএসএস এর ক্ষেত্রে আমি বলবো সিএসএস এর কাজটাকে সহজ করার জন্য ধরেন আমি একটা এক্সাম্পল বলি বুটস্ট্র্যাপ, যদিও আমি এখানে মেনশন করি নাই। ধরেন বুটস্ট্র্যাপ আপনি যদি জানেন, তবে অবশ্যই এটা হচ্ছে আগে প্রত্যেকটা টেকনোলজি সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার পরে দেন ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি সম্পর্কে আপনি আহ, কাজ করতে যাবেন, অর্থাৎ আপনি শেখা শুরু করবেন। ধরেন রিয়্যাক্ট যদি বলি, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইব্রেরিজ বা ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবেন। এগুলো হচ্ছে কম্পোনেন্ট বেসড লাইব্রেরিজ বা সরি ফ্রেমওয়ার্ক যেটাকে বলি। ধরেন অ্যাঙ্গুলার হচ্ছে টাইপ স্ক্রিপ্ট বেসড, এগুলো হচ্ছে ফ্রি, রিয়্যাক্টও ফ্রি। আপনি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক যদি খুব ভালোভাবে শিখেন, দেন পরবর্তী ফ্রেমওয়ার্কগুলো শেখাটা সবচেয়ে ইজিয়ার হয়। যখন এজ এ ডেভেলপার হিসেবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিতে আপনি হাত দিয়ে দিবেন, সাথে সাথে ভার্সন কন্ট্রোল সম্পর্কেও এজ এ ডেভেলপার হিসাবে একটা ভালো আইডিয়া নিতে হবে। ভার্সন কন্ট্রোল হচ্ছে কি, যখন আপনি একই প্রজেক্টে ভিন্ন ভিন্ন ডেভেলপার কাজ করতে পারেন, তখন এই যে কোডগুলোকে ম্যানেজ করতে গেলে কিন্তু আপনার ভার্সন কন্ট্রোল, গিট যেটাকে বলি, সেটা সেটার উপরে ভালো দক্ষতা থাকতে হয়। কারণ একই একটা অ্যাপ্লিকেশনে যখন সেম অ্যাপ্লিকেশনে 5-6 জন ডেভেলপার বড় একটা অর্গানাইজেশন বা ছোট একটা অর্গানাইজেশনে কাজ করবেন, তখন কিভাবে কোডগুলাকে কোঅর্ডিনেট করবেন, ম্যানেজ করবেন, এই যে কোডগুলাকে ট্র্যাক করা, কোডের যে বিভিন্ন চেঞ্জ হচ্ছে, আপনি চেঞ্জ করলেন, দেখা গেল আপনি কাজ করার পর আরেকজন চেঞ্জ করতেছে, আপনি আবার লেটেস্ট চেঞ্জটা কিভাবে পাবেন, এই যে প্রত্যেকটা বিষয়গুলোকে ম্যানেজ করার যে প্রসেস, এই প্রসেসটা হয় আপনার গিটের মধ্য দিয়ে। এবং গিট হাব যেটা আছে আমরা বলি, সেটা আমি এক সময় গিট এবং গিট হাবের উপরেও ভিডিও ক্রিয়েট করবো, আশা করি খুব শীঘ্রই দেখতে পাবেন। আচ্ছা, আমরা আলোচনা করবো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? প্রথমে সিম্পলি বলি, ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা হচ্ছে কি আপনার সার্ভার সাইডে ওয়েব ডেভেলপমেন্ট, যেটা আমরা বিহাইন্ড দ্য সিন একটু আগে বললাম, যেটা আমরা দেখি না, আমরা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু পিছনে পিছনে কাজ করতেছি। যেমন সার্ভার ক্রিয়েট করতেছি, বিভিন্ন ধরনের বিজনেস লজিক বলি আমরা, কোনো একটা অ্যাপ্লিকেশন লজিক, বা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ড কানেক্ট করতে গেলে যে কাজটা হচ্ছে, এগুলো হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে। আপনি ডাটাবেস তৈরি করতেছেন, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতেছেন, অথবা ডাটাবেসে ডাটা স্টোর করতেছেন, এই যে প্রত্যেকটা জিনিসগুলো আছে, বা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের যে কমিউনিকেশন হচ্ছে, এই প্রত্যেকটা বিষয়গুলো আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হয়। ওকে, যাই হোক, আমি আর কথা খুব বেশি না বাড়িয়ে নেক্সট অংশটুকু নিয়ে আলোচনা করি, ব্যাক এন্ডের যে মূল টেকনোলজিস গুলো। ব্যাক এন্ডে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো পপুলার, যদিও আরো অনেক আছে, আমি জাস্ট এখানে মেনশন করতেছি পপুলার যেসব ল্যাঙ্গুয়েজ গুলো। ধরেন আমি একটু আগে বলছি নোড ডট জেএস, যেটা জাভা স্ক্রিপ্ট, কিন্তু জাভা স্ক্রিপ্ট একটা রান টাইম এনভায়রনমেন্ট। এটা ব্যাক এন্ড টেকনোলজি হিসেবে কাজ করে, প্রোগ্রামিং হিসাবে রান টাইম এনভায়রনমেন্ট, অর্থাৎ জাভা স্ক্রিপ্টটাকে আপনি ব্যাক এন্ডে রান করার জন্য এই নোড ডট জেএস ব্যবহার করা হয়। অর্থাৎ এটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ড, জাভা স্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বোথ ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারতেছেন। ওকে, তারপরে ধরেন সি শার্প আছে, পাইথন, পিএইচপি, জাভা। ধরেন সি শার্প, জাভা, পাইথন প্রত্যেকটাই হচ্ছে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সবগুলো, এগুলো দিয়ে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ধরেন সি শার্প এবং জাভা দিয়ে আপনি গেম তৈরি করতে পারবেন। পাইথন কিন্তু খুবই পপুলার সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলেন, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিন্তু আপনার পাইথনটা খুবই পপুলার, এবং এটা ভেরি ইজি টু লার্ন। আমি ধরেন মোটামুটি সব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার আইডিয়া আছে, বাট আমি মোস্টলি নোট ডট জেএস এবং সি শার্প নিয়ে কাজ করি, দেন আমি জাভা নিয়ে কাজ করি। বাট এটা প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, কোন ডেভেলপার কোনটা নিয়ে কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে। সেম ফ্রন্ট এন্ডের মতো ব্যাক এন্ড ডেভেলপার, যখন আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে আসবেন এজ এ ডেভেলপার হিসাবে, তখন আপনি যে কোনো একটা বা দুইটা টেকনোলজি নিয়ে, ব্যাক এন্ড টেকনোলজি যখন আপনার শিকার, আমি বলবো একটা ভালো ধারণা নিয়ে নেবেন, দেন আপনি ফ্রেমওয়ার্ক শুরু করবেন। সেম ফ্রন্ট এন্ডের মতো, যদি নোড ডট জেএস আপনি ব্যাক এন্ডের টেকনোলজি হিসেবে শিখেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, বা রান টাইম এনভায়রনমেন্ট যেটা বা স্ক্রিপ্টের বলি আমরা, সেই ক্ষেত্রে আপনি এক্সপ্রেস শিখবেন। সেম আপনি যদি পাইথন শিখেন, তার মানে আপনি ডিজাঙ্গো শিখবেন। যদি আপনি সি শার্প, যদি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাক এন্ডে আপনার প্রেফারেন্স থাকে, তাহলে আপনি এএসপি ডট নেট নিয়ে কাজ করবেন। সেম একইভাবে জাভা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি স্প্রিং বুট নিয়ে আপনি কাজ করবেন একইভাবে। তবে সব শিখতে হবে প্রথম দিকে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো একটা দিয়ে শুরু করলেন, তারপর আস্তে আস্তে আপনার সময়ের সাথে সাথে আপনি আরো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কস বা লাইব্রেরিজ দিয়ে আপনি কাজ করবেন। ফাইনালি হচ্ছে আপনার, সরি, হ্যাঁ, নেক্সট হচ্ছে আপনার এপিআইস। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অর্থাৎ সিম্পলি আমি এতটুকুই বলি, রেস্ট এপিআই, এটাকে রেস্ট এপিআই বলা হয়, মানে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। মানে কি, অর্থাৎ ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের যে আপনি
কমিউনিকেটটা করবেন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের একটা অংশের সাথে অন্য অংশের যে আপনি যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনে এনশিওর করে আপনার এপিআই। অর্থাৎ একটা অংশ অন্য অংশের সাথে কিভাবে কথা বলবে, আমরা যদি সিম্পল ভাষায় বলি, সেই কাজটা হচ্ছে এপিআই। এর এক্সাম্পল হচ্ছে, আমি বিস্তারিত পরে বলবো, ধরেন আপনার রাইড শেয়ারিং অ্যাপগুলো, ধরেন উবার বলেন, বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপস আছে, এই প্রত্যেকটা কিন্তু আপনার এপিআই ইউজ করা হয়। ফাইনালি আরেকটা জিনিস ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আমি বলবো, যখন আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে, দেন টেস্টিং ফ্রেমওয়ার্কস, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, ধরেন সেলেনিয়াম বর্তমানে খুবই পপুলার, জেসমিন, ইউনিট টেস্ট, যে কোনো একটা টেস্টিং ফ্রেমওয়ার্ক, যেগুলো নিয়ে আপনি কাজ শুরু করবেন, কারণ এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড টেস্টিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করলেন, এখন আপনার দেখা গেল আপনি ডেপ্লয় করে ফেললেন, কিন্তু অ্যাপ্লিকেশন ঠিকমতো ফাংশনাল না, বিভিন্ন ধরনের বাগ থাকতে পারে, বিভিন্ন ধরনের ইস্যুস থাকতে পারে। এই ইস্যুসগুলো সলভ করার ক্ষেত্রে আপনার টেস্টিং জানাটা খুবই জরুরি। আর যেহেতু একজন আপনি শিখতেছেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আপনার ক্ষেত্রে আপনার জন্য ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, টেস্টিং প্রত্যেকটা জিনিস এনশিওর করতে হবে। দেখা গেল আপনি একটা সিম্পল ছোট একটা কোম্পানিতে কাজ করতেছেন, এখন আপনি একাই ডেভেলপার, সো আপনাকে সব অংশই দেখতে হবে। তার মানে আপনার প্রত্যেকটা অংশের উপরেই আপনার আইডিয়া থাকা লাগবে, দেন আপনি নিজেকে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনি বলতে পারবেন। ফাইনালি ব্যাকএন্ডের মধ্যেই কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট, এটা আলাদা কিছু না। আমি এটাই বলবো, ডাটাবেস দুই ধরনের আছে, সিকিউর ডাটাবেসেস এন্ড নন সিকিউর ডাটাবেস। সিকিউর ডাটাবেস বলতে হচ্ছে কি, অর্থাৎ এটাকে রিলেশনাল ডাটাবেসও বলা হয়, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ধরেন মাই সিকিউএল, অর্থাৎ যেখানে আপনি যখন কোনো ডাটা ইনসার্ট করতেছেন র এবং কলাম আকারে, হচ্ছে ধরেন যখনই আপনি ফ্রন্ট এন্ড থেকে বা নর্মালি কোনো ডাটা ইন করবেন ডাটাবেসে, একটা একটা করে র বাড়বে, যখন ডাটা ডিলিট করবেন একটা র ডিলিট হবে, এইভাবে আর কি। এটাকে বলা হচ্ছে সিকিউএল মানে স্ট্রাকচার। আর নো সিকিউএল ডাটাবেস মানে নো এসকিউএল, নো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ডাটাবেস যেটাকে বলা হয়। এর একটা এক্সাম্পল হচ্ছে মঙ্গো ডাটাবেস, অর্থাৎ এটা একটা স্পেসিফিক ফরম্যাট, ধরেন এটাকে জেসন বলা হয়, জেসন ফরম্যাটের ডাটাগুলো ডাটাবেসে গিয়ে রেকর্ড হয়। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড নোটেশন যেটাকে বলি আমরা, যাই হোক এটা অ্যাডভান্স লেভেলের। যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনারা শেখা শুরু করবেন, দেন এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাবেন। তার মানে ডাটাবেসের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই আমি বলবো, আরো বিভিন্ন ধরনের ডাটাবেস আছে, কিন্তু আমি বলবো মাইসিকিউএল এবং মঙ্গো দুইটার উপরে আইডিয়া নেওয়াটা বেস্ট। আর কিছু এডিশনাল টুলস আমি আলোচনা করবো, ধরেন ডকার এবং সিআই সিআইডি, এগুলো ফাইনালি যখন আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস সম্পর্কে আইডিয়া নেওয়ার পরে আপনি ডকার সম্পর্কে শিখবেন, সিআই সিডি সম্পর্কে। ডকার বলতে এটাই বোঝাচ্ছে, অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশন যে ধরেন ফাইনালাইজড করে ফেললেন, আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তৈরি করে একটা ফুল অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এটা কিভাবে ডিপ্লয় করবেন, এই ডিপ্লয় করার প্রক্রিয়াটা হচ্ছে আপনার ডকারের মধ্যে দিয়ে হচ্ছে। ডকার হচ্ছে কন্টেনারাইজেশন করা, অ্যাপ্লিকেশনটা খুব ইজিলি আপনি কিভাবে ডিপ্লয় করবেন আপনার যে সাইটেই হোক, যেই প্ল্যাটফর্মেই হোক, এই যে প্রসেসটা হচ্ছে ডকারের মধ্যে দিয়ে হয়। আর সিআই সিআইডি বলতে কি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন সিআই দ্বারা বোঝাচ্ছে, আর সিডি দ্বারা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ডেপ্লয়মেন্ট যেটা আর কি। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন অলরেডি আপলোড করে ফেলছেন যে কোনো একটা প্ল্যাটফর্মে, ধরেন ওয়েবসাইটে, এখন আপনি নতুন কোনো চেঞ্জ নিয়ে আসছেন, এই চেঞ্জটা কিভাবে অটোমেটিক্যালি আপনার আপডেটে আবার ওয়েবসাইটে আপনি দিবেন বা অ্যাপ্লিকেশনে দিবেন, এই কাজটা আপনার এনশিওর করে সিআই সিডি, অর্থাৎ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অথবা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এর মধ্য দিয়ে হয়। এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি কিভাবে স্টার্ট করব, আমি শুরুটা করব কিভাবে, আমার লার্নিং পাথটা কি এজ এ বিগিনার হিসেবে, যেহেতু আমার ভিডিওর মূল ফোকাসটা হচ্ছে বিগিনারদের জন্য, আমি প্রথমেই বলবো আপনি এইচটিএমএল দিয়ে শুরু করেন। এইচটিএমএলটা অ্যাটলিস্ট 1 সপ্তাহের মতো বা 2 সপ্তাহের মতো আগে স্ট্রাকচার, বা 3 সপ্তাহের মতো যতটুকু সময় লাগুক, অ্যাটলিস্ট 2 উইকস থেকে 3 উইকস আমি বলবো খুব ভালোভাবে, খুবই ভালোভাবে বলবো এই কারণেই যে, কারণ অনেকেই খুব তাড়াহুড়া করে, তারপর দেখা গেছে 2-3 মাসের মধ্যে সবকিছু শেখার চেষ্টা করে, দেন কোনো কিছু শেখা হয় না। তার মানে এইচটিএমএলটার বিভিন্ন ধরনের একটা সিরিজ আছে, ধরেন আপনি W3 স্কুলে যান, ইউটিউবের যে কোনো একটা সিরিজ ধরেন, আমি নিজেও সামনে নিয়ে আসতেছি একবার ধারাবাহিক সিরিজ বিগিনারদের জন্য। সো যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি এইচটিএমএল এর ধারাবাহিকভাবে সিরিয়াল ধরে আপনার যতদিন লাগে আপনি শিখবেন, শেখার পরে আপনি সিএসএসটা শুরু করবেন। অর্থাৎ যখন সিএসএস শুরু করবেন তখন কিন্তু এইচটিএমএল এর ব্যবহার করবেন। তার মানে আপনি এইচটিএমএল এবং সিএসএস যখন আপনার ভালো একটা নলেজ চলে আসবে, অর্থাৎ আপনি আগে চেক করবেন যে হ্যাঁ আপনি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আপনি ওয়েব পেজ তৈরি করতে পারতেছেন, 1 পেজ 2 পেজ 3 পেজ ফাংশনাল একটা রেসপন্সিভ পেজ তৈরি করতে পারতেছেন, দেন আমি বলবো আপনি জাভা স্ক্রিপ্ট শুরু করেন। জাভা স্ক্রিপ্টে অবশ্যই অবশ্যই বেশি সময় দিবেন,
জাভাস্ক্রিপ্ট যখন করবেন তখন অবশ্যই আমরা ন্যাচারালি এইচটিএমএল সিএসএস লাগবে। যতটুকু বেশি সময় দেওয়া যায় আপনার আগে বেসিক গুলো খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। যখন আপনি দেখবেন এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব ভালোভাবে আপনি এবং কনফিডেন্টলি আপনি ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন, দেন আমি বলবো যে কোনো একটা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট অথবা সিএসএস এর জন্য ধরেন বুটস্ট্র্যাপ, আর জাভাস্ক্রিপ্টের জন্য ধরেন আপনি রিয়্যাক্ট অথবা অ্যাঙ্গুলার অথবা নেক্সট ডট জেএস বা স্বেল্ট, যে কোনো একটা। বাট আমি রিকমেন্ড করব, আমি পার্সোনালি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করি, কিন্তু আমি রিকমেন্ড করবো রিয়্যাক্ট দিয়ে শুরু করবেন। কারণ রিয়্যাক্টটা যতটুকু আমি দেখছি আমার নলেজের উপর বেস করে বলতেছি মোর পপুলার অ্যাঙ্গুলারের তুলনায়। সো রিয়্যাক্ট যখন শুরু করবেন, রিয়্যাক্টকে খুব ভালো করে শেখার চেষ্টা করবেন। যদি মনে করেন না আপনি অ্যাঙ্গুলার শিখবেন, তাহলে চেষ্টা করবেন অ্যাঙ্গুলারটাকে খুব ভালো করে শেখার জন্য। একসাথে দুইটা ধরবেন না, একটাকে খুব ভালো করে শেখার পরে আপনি চাইলে আর 10টা ধরেন, আমি কি বলবো, অর্থাৎ ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখেন। কারণ এই যে ফ্রেমওয়ার্কস বা লাইব্রেরি অলমোস্ট সেম, আমি 100% সেম না, বাট ধরুন কাছাকাছি। সো আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক খুব ভালোভাবে শিখেন, বাকিগুলো শেখা আপনার জন্য কোনো ব্যাপারে না। আপনি চাইলে 5টা 6টা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, কিন্তু যদি একটা ফ্রেমওয়ার্ক আপনি ভালো করে না শেখেন, তাহলে প্রত্যেকটাতে কিন্তু আপনি আটকা পড়বেন। কিন্তু বাট এই ফ্রেমওয়ার্কের আগে আমি অবশ্যই স্ট্রংলি রিকমেন্ড করব জাভাস্ক্রিপ্টের উপরে খুবই খুবই ভালো একটা আইডিয়া নিয়ে আসবেন, অর্থাৎ আপনি যেন কনফিডেন্টলি কোড করতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। দেন আমি বলবো রিঅ্যাক্ট এবং অ্যাঙ্গুলার নিয়ে কাজ করার জন্য। যখন ফ্রন্ট এন্ডে কাজ শেষ, দেন আমি বলবো ব্যাক এন্ডে মুভ করবেন। ব্যাক এন্ডে গিয়ে আপনি যদি জাভাস্ক্রিপ্ট যেহেতু আপনার অলরেডি আপনি শিখে ফেলছেন, অফকোর্স আমি রিকমেন্ড করবেন নোড ডট জেএস দিয়ে শুরু করেন, দেন আপনি পাইথনে যান। ওকে, অ্যান্ড অবশ্যই যখন নোড ডট জেএস করবেন, আপনি এক্সপ্রেস নিয়ে কাজ করবেন ফ্রেমওয়ার্ক হিসেবে, সেম পাইথনে ডিজাঙ্গো নিয়ে কাজ করবেন। কিন্তু অবশ্যই আগে যে মূল যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা যে রান টাইম যে এনভায়রনমেন্ট নোড ডট জেএস আছে, আগে ওইগুলোর উপরে যখন প্র্যাকটিক্যাল নলেজ চলে আসবে, দেন মুভ করবেন ফ্রেমওয়ার্কের উপরে। আমি কেন এই কথা বারবার বলতেছি, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমরা বিগিনার যারা, তারা এই ভুলটাই করি। আমরা যখন দেখি অনলাইনে সবাই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছে, আমি এই করতেছি, আমি সেই করতেছি, তার মানে কি আমরা অনেক সময় হতভম্ব হয়ে পড়ি। তার মানে মনে হয় আমি পিছিয়ে গেছে। না, সময় লাগুক, 1 মাসের জায়গায় 2 মাস লাগুক, 2 মাসের জায়গায় 3 মাস লাগুক, আগে টেকনোলজিস গুলো সম্পর্কে ভালো আইডিয়া নেবেন, দেন ফ্রেমওয়ার্কে যাবেন। তখন আপনার লাইফ ইজি হবে, কোডিং লাইফটা, ওয়েব ডেভেলপমেন্ট লাইফটা। দেন ফাইনালি আমি একটু আগেও বলছি, সিকিউর ডাটাবেসের ক্ষেত্রে মাই সিকিউএল এবং মঙ্গো, প্রত্যেকটা জিনিসই 2টা ডাটাবেসই আপনি শিখবেন। আর ফাইনালি আমি আরেকটা কথা বলবো যে, আচ্ছা আমি রিসোর্সের আগে বলি এই জায়গার মধ্যে। আপনি রিসোর্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে, এখানে যে আমি কয়েকটা রিসোর্সের কথা উল্লেখ করছি, এটা হচ্ছে ইউডেমি, কোর্সেরা এন্ড ফ্রি কোড ক্যাম্প, এগুলো প্রত্যেকে হচ্ছে পেইড কোর্স। আমি বিগিনার হিসেবে বলবো কোনো দরকার নেই। আপনি ইউটিউব আছে, W3 স্কুল আছে, টিউটোরিয়ালস পয়েন্টস আছে, বিভিন্ন জায়গা থেকে আপনি ফ্রি শিখতে পারবেন। সো কোনো পে করার দরকার নেই। আমিও সামনে আমার ইয়েতে HTML CSS জাভাস্ক্রিপ্ট সিরিজ নিয়ে আসতেছি, আপনি ওইখানে শিখতে পারবেন। ইউটিউবে শত শত হাজার হাজার ভিডিও আছে, আপনি চাইলেই এখান থেকে শিখতে পারবেন। আর সবচেয়ে বেশি রিকমেন্ডেশন করব, প্রত্যেকটা ওয়েবসাইট তাদের নিজস্ব ডকুমেন্টেশন আছে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা ফ্রেমওয়ার্ক বলেন, ডকুমেন্টেশন চেক করার চেষ্টা করবেন। কারণ যত সিনিয়র ডেভেলপার বা স্কিল্ড ওয়েব ডেভেলপার, তারা প্রত্যেকেই কিন্তু এই ডকুমেন্টেশনটা ফলো করে। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আমি আবারও স্ট্রংলি রিকমেন্ড করব, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখেন, কিন্তু আপনি যদি নিজে কোড না করেন, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। মূল কাজটা হচ্ছে আপনি দেখবেন, ভিডিও দেখবেন 10 মিনিট, কোড করবেন 2 ঘন্টা। মানে আমি কথার কথা বলতেছি, একটা মেটাফর, একটা অ্যামাউন্ট অফ টাইম বললাম। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি কোড করবেন, আপনি তত বেশি স্কিল হবেন এবং আপনি খুব কুইকলি একজন সাকসেসফুল ওয়েব ডেভেলপার অথবা ফুল স্ট্যাক ডেভেলপার আপনি হতে পারবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার আসবো। আর বিশেষ করে আমার পরবর্তী ভিডিওগুলো হবে জাভা স্ক্রিপ্টের উপরে। আমি প্ল্যান করতেছি জাভা স্ক্রিপ্টের উপরে একটা সিরিজ নিয়ে আসবো, যাতে একজন বিগিনার ডেভেলপার হিসেবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনি আপনার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।